সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অভিজ্ঞতায় সেশন 2-এ তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা বাস্তব বস্তু দ্বারা দ্বিপদী রাশির ঘন এর সূত্র তৈরি করব। ঘন বলতে পাওয়ার 3। পাওয়ার যখন 2 হয় তখন আমরা বলি সেটাকে বর্গ, পাওয়ার যখন 3 হয় বা ঘাত যখন 3 হয় তখন আমরা সেটাকে বলি ঘন। প্রথমেই চলো আমরা গত দিনের যে দলগত কাজ দেওয়ার কথা ছিল সেই দলগত কাজটি বিশ্লেষণ করে নিই। প্রথম দলের বা দল 1, দল 0 তো আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম। তো দল 1-এর ক্ষেত্রে তোমরা দুটি রাশির জন্য তোমাদেরকে বাসা থেকে দুটি ঘটনা প্রবাহের বিষয়টা শিখে আসার কথা ছিল। তাহলে এখন আমরা এখানে কি করব? প্রথমে আছে 2 গুণ x যোগ 1। এটাকে আমরা কিন্তু এইভাবে চিন্তা করতে পারি যে আমার যেই ঘরের দৈর্ঘ্যটি আছে এবং যে প্রস্থ আছে, প্রস্থের যদি আমি দ্বিগুণ করি তার থেকে 1 বেশি হবে। অর্থাৎ আমার যদি প্রস্থ হয় 2, তাহলে দৈর্ঘ্য হবে 2 গুণ 2 অর্থাৎ 4 যোগ 1 মানে 5। যদি আমার ঘরের প্রস্থ হয় 2 তাহলে দৈর্ঘ্য হবে 5। এভাবে আমরা প্রথম রাশিকে ব্যাখ্যা করতে পারি। পরবর্তীতে আছে x স্কয়ার মাইনাস 1। অর্থাৎ যদি বলা হয় যে আয়েশার যেই মনে করো তোমার বান্ধবী আয়েশা, তার একটি বর্গাকার বাগান রয়েছে। তো আমরা জানি বর্গাকার বাগানের ক্ষেত্রফল কি? x স্কয়ার, তাই না? তো তুমি বললে যে আয়েশার বাগানটি তো বর্গাকার, সেই বর্গাকার বাগানের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য হলো x, তার মানে আয়েশার বাগানের ক্ষেত্রফল x স্কয়ার। কিন্তু তোমাদের বাগানটি তার বাগানের ক্ষেত্রফল থেকে 1 কম। কেন তোমরা তার বাগানের সাথে চিন্তা করছো? কারণ তোমাদের বাগানটি ক্ষেত্রফলে 1 কম, তো দৈর্ঘ্য প্রস্থ খুবই দশমিকে আসছে, তো তুমি সেটা নির্ণয় করতে পারছো না। এই জন্য তুমি কি করছো যে সেখানে ধরো আছে আয়েশার বাগানের দৈর্ঘ্য আছে মনে করো যে 10, তো তোমাদের বাগানের দৈর্ঘ্য হবে 10 স্কয়ার মাইনাস 1 অর্থাৎ 99। যেহেতু 99কে আমরা কোনোভাবে আমরা দুইটি সংখ্যার গুণ আকারে লিখতে পারছি না, আইদার যদি সেটা 9 গুণ 11 না হয়। হ্যাঁ, 9 গুণ 11 বা 33 গুণ 3 এভাবে যদি না হয় তাহলে কিন্তু আমরা 99 করতে পারছি না। কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে গুণ করা যায় ও কোনো সংখ্যা দিয়েই ওটি হয় না। ঠিক আছে, তো এভাবে দল নাম্বার 1 অর্থাৎ দ্বিতীয় দল তারা এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারে। পরবর্তীতে দল নাম্বার 2 অর্থাৎ তৃতীয় দল, তাদের ছিল 3x মাইনাস 3 এবং x স্কয়ার মাইনাস y। তো এখন মনে করো রহিম এবং করিম দুজন বন্ধু বাজারে গিয়েছে। তো করিম একটি কলম কিনেছে এবং রহিম দেখলো করিমের যে কলমটি, সেই কলমটির দামের 3 গুণের থেকে 3 কম রহিমের কলমের দাম। ঠিক আছে, তো যে কিনেছে, মনে করো রহিম কিনেছে x টাকা দিয়ে, তাহলে করিম কত টাকা দিয়ে কিনলো? করিম কিনলো সেই x টাকার 3 গুণ, 3 গুণের থেকে 3 কম। অর্থাৎ মনে করো সে যদি 10 টাকা দিয়ে একটি কলম কিনে রহিম, তাহলে করিম সেই কলমটি কিনেছে 27 টাকা দিয়ে। সেই কলমটি নয়, অন্য একটি কলম, সে একটু ভালো কলম কিনেছে, একটু দামি কলম কিনেছে। মনে করো হয়তো তোমাকেই উপহার দেওয়ার জন্য কিনেছে। ঠিক আছে, তো এরপরে আছে x স্কয়ার মাইনাস y। মনে করো যে রাজু একটি দোকান থেকে 1 হালি আপেল কিনেছে, হ্যাঁ, এবং 1 হালি আনার কিনেছে, আবার কমলাও কিনেছে। তো
তো দেখা গেল যে কমলার যে দাম, সেই দাম আপেলের, মনে করো অ্যাপেলের দাম এক্স টাকা, মনে করো যে কলা কিনেছে, তো বানানার দাম ওয়াই টাকা। তো সে যখন অরেঞ্জ কিনতে গিয়েছে, অরেঞ্জ কিনতে গিয়ে দেখলো তার অরেঞ্জের দাম অ্যাপেলের দামের বর্গের থেকে বানানার দাম বিয়োগ করলে যত টাকা হয় সেই টাকাই তার কমলার দাম। ঠিক আছে? বা তোমরা এভাবেও দেখতে পারো যে এটাকে একটি বইয়ের দাম, তার গায়ের মূল্য এবং তার ডিসকাউন্ট বা সেটাতে যে মূল্য হ্রাস করা হয়, সেই মূল্য হ্রাসকেও তোমরা এভাবে দেখতে পারো। যেই সেই বইয়ের যেই তৈরি খরচ, সেই তৈরি খরচের বর্গ, তৈরি খরচ যদি এক্স হয়, সেই এক্সের বর্গ করে তার থেকে যে ডিসকাউন্টটি আছে বা যে মূল্য হ্রাসটি আছে, সেই মূল্য হ্রাসটি বিয়োগ করলে বইয়ের তোমার ক্রয় মূল্যটি পাওয়া যাবে। তোমরা এভাবেও চিন্তা করতে পারো, তাই না? এটা তোমাদের উপরে, তোমরা যেমনভাবে খুশি এটাকে ব্যাখ্যা করতে পারো। এরপরে আছে সর্বশেষ দল, যে x-2 এবং x+y²। এখানে তুমি ধরো আগের অঙ্কটি এভাবে বলতে পারো যে প্রথমে একটি দৈর্ঘ্য x টাকা এবং প্রস্থ হলো, দৈর্ঘ্য আছে x, তাহলে প্রস্থ দৈর্ঘ্যের থেকে 2 কম, এভাবেও বলতে পারো। বা তুমি বলতে পারো যে তোমার বড় ভাই তোমার থেকে 2 বছরের বড়, বড় ভাইয়ের বয়স x, তাহলে তোমার বয়স কত? অবশ্যই 2 বছরের বড়, যেহেতু তুমি 2 বছর কমিয়ে নিবে তোমার বয়স বের করার জন্য। তো সেভাবেও করতে পারো। আবার নিচে যেটি আছে x+y², এটা যদি আমরা বইয়ের দাম হিসেবে চিন্তা করি, যে y² হলো, y হলো বইয়ের তৈরি খরচ, তাহলে y² সেই বইয়ের এই পর্যন্ত আসতে যে খরচটি হয়েছে, এবং প্লাস x হলো তোমার যাতায়াত খরচ, তুমি যে দোকানে গিয়েছো, দোকান থেকে এসেছো, সেই যাতায়াত খরচ মিলে তোমার এই বইটি কিন্তু মোট খরচ হয়েছে। এভাবেও তোমরা চিন্তা করতে পারো। দেখেছো, আমরা কিন্তু বীজগাণিতিক রাশি দিয়েই ঘিরে আছি, শুধু আমাদেরকে বুঝতে হবে যে বীজগাণিতিক রাশিটি এখানে কি। এখন চলো আমরা একটি আয়তাকার ঘনবস্তু দেখি। দেখো, এখানে একটি আয়তাকার ঘনবস্তু রয়েছে। 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। আমরা জানি ঘনবস্তুর মাত্রা 3টি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এর আগে আমরা যখন একটি দ্বিমাত্রিক কোনো বস্তু দেখেছি, মনে করো তোমরা যখন সপ্তম শ্রেণীতে বর্গের সূত্র গঠন করেছো, তখন কি করেছো, যে একটি বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়েছো, সেটা কি ছিল? দ্বিমাত্রিক বস্তু। যেমন তোমাদের ক্লাসরুমের যে জানালা আছে, সেই জানালাটিও কিন্তু দ্বিমাত্রিক। কেন? সেই জানালাটি দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, তাই না? এখন আমরা দ্বিমাত্রিক তল থেকে ত্রিমাত্রিক বস্তুতে উন্নীত হব। তো ত্রিমাত্রিক বস্তুতে 3টি মাত্রা থাকবে, সেটি হলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। কোনটি দৈর্ঘ্য, কোনটি প্রস্থ এবং কোনটি উচ্চতা? আমরা সাধারণত এটিকে হাইট বা উচ্চতা ধরি, এটিকে প্রস্থ বা উইডথ ধরি, এটিকে দৈর্ঘ্য বা লেন্থ ধরি। তো এটি উচ্চতা, এটি প্রস্থ এবং এটি দৈর্ঘ্য। ঠিক আছে? এখন এখানে কি বলা হলো দেখো তো, 3 জোড়া সমান্তরাল আয়তাকার, অর্থাৎ এখানে যে তলগুলো আছে, সেই তলগুলো আছে 3 জোড়া। খেয়াল করো, এই ঘনবস্তুর যে 3 জোড়া তল রয়েছে, সেই 3 জোড়া তল দেখো আমরা এখানে দেখিয়েছি। সেটা কিভাবে? দেখো, এই একটি তল এবং এই একটি তল, অর্থাৎ একটি ঘনবস্তুর উপরের একটি তল এবং নিচের একটি তল, এই দুটি তল দিয়ে
এক জোড়া তল। আবার খেয়াল করো, দুই পাশে দুটি তল, দেখেছো? দুই পাশে দুটি তল, এই দুই পাশের দুটি তল, তাহলে এই হলো দ্বিতীয় জোড়া তল। আবার সামনে একটি তল আছে, পিছনে একটি তল আছে। তো এই সামনের তলটি, এটি হলো তৃতীয় তল, দেখেছো? আচ্ছা, আমরা এক কাজ করি, সেটা হলো এটা এখানে লিখে দিই। এটি একটি তল এবং পিছনে একটি তল, সামনে একটি তল এবং পিছনে আরেকটি তল, দেখেছো? তাহলে আমরা কয় জোড়া তল পেলাম? 3 জোড়া তল। তাহলে ঘনবস্তু হলে এই যে 3 জোড়া তল, এই 3 জোড়া তলগুলোকে কিন্তু সমান্তরাল হতে হবে, মানে বস্তুটি কিন্তু এরকম হতে পারবে না, ঠিক আছে? দেখো, এই তলগুলো কিন্তু সমান্তরাল নয়, কারণ এই পাশ এবং ওই পাশ, দুই পাশের তলটা এভাবে আছে। যদি সমান্তরাল থাকতো ঘনবস্তু বলতাম, এটি এভাবেটা কাত হয়ে আছে বলে একে আমরা ঘনবস্তু বলবো না। আশা করি তোমরা ঘনবস্তুর বিষয়টি বুঝতে পেরেছো। এখন আসো, এটাকে ঘনক কখন আমরা বলবো? যখন এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ এবং এই যে উচ্চতা আমরা দেখলাম, এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলো যখন সমান হবে, তখন আমরা সেটাকে বলবো ঘনক। তোমরা কি তোমাদের আশেপাশে কোথাও ঘনক দেখেছো? হ্যাঁ, অবশ্যই দেখেছো। তোমরা নিশ্চয়ই বাসায় লুডো খেলেছো না? লুডো খেলার যে ছক্কা থাকে, ওই ছক্কাটাকে আমরা, বা ডাইসকে আমরা বলি এরকম ঘনক। কারণ দেখবে ওর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব দিকেই সমান। যদি সমান না হতো তাহলে কিন্তু কারো 2 বেশি পড়তো, কারো 6 বেশি পড়তো, তাই না? খেলা হতো না তাহলে আর। আচ্ছা, তো যদি এটা ঘনবস্তু হয়, ঘনবস্তুর ক্ষেত্রে এর আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। অর্থাৎ ঘনকের ক্ষেত্রে এটি যদি হয় দৈর্ঘ্য x, এটি যদি হয় প্রস্থ y এবং এটি যদি হয় উচ্চতা z, তাহলে এর আয়তন হবে x গুণ y গুণ z। বুঝেছ? হ্যাঁ, তাহলে এখন চিন্তা করো, এখন আমাদের কাছে তো ঘনক আছে। ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমাদের একই, অর্থাৎ এটি যদি x হয় তাহলে প্রস্থও x হবে, উচ্চতাও x হবে। তো ঘনকের ক্ষেত্রে এই যে 3টি মাত্রা, সেই 3টি মাত্রা একই হওয়ার কারণে আমরা যে ভলিউমটা, যে আয়তন পাই, সে আয়তন পাই x গুণ x, অর্থাৎ 3টি x গুণ করার কারণে হলো x কিউব। এই যে কিউব মাত্রা হয়ে গেল 3, তো আমরা এটিকে বলছি একটি ঘনরাশি, ঠিক আছে? আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন চলো, আমাদের এই যে একটি বক্স আছে, এই বক্স থেকে আমরা একটি শোকেস তৈরি করি। শোকেস তৈরির শর্ত হলো, এটি একটি ঘনাকৃতির বক্স। ঘনকাকৃতির বক্সে আমাদের প্রথমে যে গ্লাসটা দিব, সেই গ্লাসটা দিব এই যে 8 এবং 5, এইভাবে আমরা এটাকে একটি গ্লাস দিয়ে বিভক্ত করে ফেলবো, ঠিক আছে? এরপর কি করব? ঠিক এই যেভাবে করেছি এভাবেও দেখো, এই দেখো, তো আমরা এভাবে কেটেছি, এখন এভাবে কেটে ফেলছি। আরও একটি বাকি আছে, কিন্তু আমরা এটা কি উচ্চতা বরাবর কেটেছি, আবার দৈর্ঘ্য বরাবরও কেটেছি, তো প্রস্থ বরাবর কাটা বাকি আছে, তাই না? দেখো, প্রস্থ বরাবরও আমরা কেটে ফেলেছি। তো দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর এবং উচ্চতা বরাবর সব বরাবরই আমরা 8 এবং 5 এই যে দুটি দৈর্ঘ্য অনুযায়ী কেটেছি, দুটি পরিমাপ অনুযায়ী কেটেছি। তাহলে এই যে 8 এবং 5, তাহলে এই পাশে আমাদের কত আসছে? 8 আর 5 13, ঠিক আছে? তাহলে দেখো তো, এই যে V1, অর্থাৎ এই যে ঘরগুলো আমরা এখন পেলাম, দেখো এটা দিয়ে আমি একটু সবগুলাকে আলাদা করে ফেলেছি। তাহলে এই যে অংশটি,
দেখো এই যে আমি যে দাগটি দিয়েছি, এই যে অংশটুকু, এই অংশটুকুতে আমার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কত। দেখো দৈর্ঘ্য 8, প্রস্থ এই বরাবর যেহেতু গিয়েছে সেহেতু সরি হ্যাঁ, যেহেতু এইটুকু 8, তার মানে আমার এইটুকু 8, তাই না? তাহলে দৈর্ঘ্য 8, প্রস্থ 8, এবং তাহলে উচ্চতা কত আসছে? উচ্চতাও 8। তার মানে আমার এই যে ঘরটি, এই ঘরটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 8 গুণ 8 গুণ 8। তাহলে দেখো এই ঘরের লেভেল অনুযায়ী এই যে ঘরটি, এই ঘরটি আসে আমাদের কাছে V1। ঠিক আছে, এরপরে দেখো 8, তারপরে দৈর্ঘ্য 8, প্রস্থ 5 এবং উচ্চতা আবার 8। তাহলে দৈর্ঘ্য যেহেতু 8, তাহলে আমরা এই যে দৈর্ঘ্যটি, এই দৈর্ঘ্যটি 8 এবং এই দৈর্ঘ্যটি হবে 5। তো খেয়াল করে দেখো, যদি আমরা এই দৈর্ঘ্যটির কথা চিন্তা করি, এটি 8, আবার চিন্তা করো এই যেটি, এটি কিন্তু এই বরাবর আসছে, এটি 5, এবং তো এটি 8, এটি 5, দেখো এটি 8, এই বরাবর এটি 5, আবার সরি এটি 5, আবার এই যে উচ্চতা, সেই উচ্চতা কিন্তু এখানে 8। তাহলে এটা কি 8, 5 এবং 8। তাহলে আমাদের এই যেটি, এটি হলো ভলিউম 1, এবং পরবর্তী যেটি আছে সেটি হলো এই ভলিউম 2। তো এভাবে আমরা দেখো 8টি ভলিউম পাবো। যেহেতু একটি ঘন, সেই ঘনকে আমরা কি 3 দিক থেকেই কেটেছি, তাই না? তো এই দিক থেকে আমরা দেখো কয়টি পাই, 1, 2, 3, 4, এবং নিচেই পাই আবার 1, 2, 3, 4। তো উপর থেকে 4টি পাবো, আবার নিচ থেকে, বাকি অর্ধেকে নিচ থেকে আরও 4টি পাবো, মোট হবে 8টি। তো এই 8টি আমরা এইরকম মাত্রায় 3টি করে, 3টি ভিন্ন মাত্রায় আমরা 8টি ঘনবস্তু পাবো। ঠিক আছে, এখন দেখো ছক 3.2-এ এই যে ভলিউমগুলো আছে, বা এই যে আমাদের কাছে যে ঘরের লেভেল করেছিলাম যে ঘরগুলো আছে, এখন এই ঘরগুলোর আয়তন দেখব। দেখো প্রথম ঘরটি কিন্তু পুরোটাই, প্রথম ঘরটি বলতে আমার পুরো শোকেসটি, এটি কি 8 যোগ 5, 8 যোগ 5 অর্থাৎ 13 গুণ 13 গুণ 13, অর্থাৎ 13 এর ঘন। পরবর্তীতে V1 যেটি আছে, দেখো 8 গুণ 8 গুণ 8, সেটি হবে 8 এর ঘন। আবার 8 গুণ 5 গুণ 8, দুটি 8, তার মানে 8 এর বর্গ ইন্টু একটি 5। পরবর্তীতে এটিও সেম, 8 গুণ 5 গুণ 8, এটিও 8 এর বর্গ গুণিতক 5। আবার এটি আছে 5 গুণ 5 গুণ 8, তাহলে এটি হলো 8 গুণ 5 এর বর্গ। আবার দেখো 8 গুণ 8 গুণ 5 আছে, 8 গুণ 8 গুণ 5, এটি আবার 8 এর বর্গ গুণিতক 5। এটি আবার 8 গুণ 5 গুণ 5, অর্থাৎ 8 গুণ 5 এর বর্গ। এটিও তাই, 8 গুণ 5 গুণ 5, অর্থাৎ 8 গুণ 5 এর বর্গ। আর এটিতে সবগুলোই 5,
অর্থাৎ এটি আবার এই যে 8-এর মতো 5-এর ঘন। এখন আমরা কিন্তু সবগুলোর আয়তন বের করে ফেলেছি, দেখেছো? শুধুমাত্র আমরা এখানে আয়তনগুলো পরিমাপ করে গুণ করে লিখিনি। গুণ করলে হবে, এটি হবে 512। এই যে V1, এটা থেকে আমরা 512 পাবো, V2 থেকে পাবো 320, এটাও একই, তাহলে এটাও পাবো 320। এটি একটি ভিন্ন, 25 8 পাবো 200, এটিও 320, এটি 200, এটিও 200, আর এটি 125। আমরা সবগুলো যদি যোগ করি তাহলে কি পাবো? 2197। ঠিক আছে, আমি আগে এগুলো যোগ করে রেখেছি। এবং এই যে 13, এই যে 13-র যে আমরা ঘন করলাম, এখানেও কিন্তু আমরা পাবো 2197। অর্থাৎ আমার মূল শোকেসের যেই আয়তন ছিল আর এটাকে ভেঙে যে আমি 8টি অংশ করেছি, সেই 8টি অংশের আয়তনের যোগফল কিন্তু একই। এখন দেখো একটু আমরা এখানে খেয়াল করি, দেখো যে 8 পেয়েছি, 8 গুণ 8 গুণ 8 আকারের যে বর্গ পেয়েছি, 8 8 এবং 8, এই আকারের বর্গ পেয়েছি কিন্তু আমরা একটি। তো একইভাবে 8 গুণ 8 গুণ 5 এই বর্গ পেয়েছি 3টি, আবার 8 গুণ 5 গুণ 5 এই বর্গও পেয়েছি 3টি, এবং সর্বশেষ সবথেকে ছোট যে বর্গটি পেয়েছিলাম 5 গুণ 5 গুণ 5। তো মোট ঘর সংখ্যা আমরা পেয়েছি 8টি। বুঝতে পেরেছ? তো এখন এই যে 8টি আমরা পেলাম, এই 8টি থেকে আমরা কিন্তু একটা সূত্র নিতে পারি। কিভাবে? দেখো খেয়াল করে, আমাদের যেই 8 যোগ 5 তার যেই ঘন ছিল, সেই ঘন থেকে আমরা প্রথমে কি পেয়েছিলাম? 8কে ঘন করে একটি বর্গ, এরপর 8-এর বর্গ এবং 5 গুণ করে এরকম পেয়েছিলাম তিনটি বর্গ। আবার আরো 3টি পেয়েছিলাম 8 গুণ 5-এর বর্গ করে, আরেকটি বর্গ পেয়েছিলাম 5-এর ঘন করে। দেখেছো? তো আমরা কিন্তু একটি শোকেসকে বিভক্ত করে আমরা কিন্তু ঘনের একটি প্যাটার্ন বের করে ফেলেছি। তো তোমরা বাড়িতে এই 8 এবং 5-এর পরিবর্তে তোমরা কিন্তু 9 এবং 4 ভাগে শোকেসকে ভাগ করে তার আয়তন নির্ণয় করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।